ড্রয়িং রুমে হবে তোমার পার্মানেন্ট সার্ভিস, আর আমার মনের ক্ষুধা মেটানো হবে তোমার আসল ডিউটি। তোমার দেহে বহুত মাল মশলা, ওই মাল মশলা দিয়ে বসকে খুশ করো, দেখবে রুপিয়া भी रोजगार হবে, सारी जिंदगी भी एंजॉय করতে পারবে। না, অর্থ নষ্টের মেয়ে আমি, তাই নিজের ইজ্জত বিক্রি করে কখনোই টাকা রোজগার করা পবিত্র মনে নেই। তাই আমি, তুমি যে এত নিষ্ঠা আমি জানতাম না, তাই আমি এখান থেকে চললাম। আর সেই ভাষায় তুমি একটা ছোট্ট, আর তুমি যতই লাফালাফি আর ছোটাছুটি করার চেষ্টা করো না, তোমার কিন্তু আজ আর নিস্তার নেই। এবার তাহলে ইন্টারভিউটা খতম করে ফেলুন বস। এই সুন্দরী সুইট ফিগার দেখে আমি বুঝেই নিয়েছি ওই এক চান্সে পাস করবে। যাচ্ছে তোমার পারিশ্রমিক। থ্যাংক ইউ বস। যাও, ভালো করে নজর রাখবে, কেউ যেন আমাদের ডিস্টার্ব করতে না। ওকে বস। তুমি ইন্টারভিউ দিলে কেমন করে? এসো কাছে এসো। তোমার চিৎকারে শুধু পরিবেশই দূষিত হবে, কিন্তু আমার কিছু হবে না। আমি জানতাম কোনো বাধাই তুমি মানবে না। তুমি আর কত কাছে আসতে পারবে? আমার কৌশি আবার বৌদি বলছো কেন? ছেলেদের কিন্তু ভীষণ ভালো, কারণ এই অসভ্য সভ্যতা দিয়ে মেয়েরা ছেলেদের কাছে আসার সুযোগ করে দেয়। তুমি না ভীষণ ভীষণ অসভ্য, ভীষণ মিষ্টি, তুমি না ভীষণ। এই ছাড়ো ছাড়ো, আমার ভীষণ লজ্জা করছে। তোমার এই লজ্জাটা একটু করে শুনে সত্যি তুমি এখানে? আরে কি হলো অমন করে চিৎকার অর্ঘকে আসল কারণটা খুঁজে বুঝবার আর কিছু নেই রাঙাবাবু, যা বুঝবার আমি তা বুঝে নিয়েছি। দাদা দাদা, কি হয়েছে রাঘব, কি হয়েছে? এমন করে চিৎকার করছিস কেন? আপনি কে? আপনাকে তুমি চিনতে পারলাম না। আরে মাস্তো তো বলছো কেন? মাস্তো তো দাদা থেকে অনেক বেশি আপন, ইনফ্যাক্ট আমার নিজের আপন দাদা। মাস্তো তো দাদা, নিজের দাদার থেকেও আপন, তাহলে তুমি ওকে নাম ধরে রাখছো কেন? ওটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। কি ওর আধুনিক
সমাজ, যে সমাজে ছোট বোন তার দাদাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, যে সমাজে গৃহবধূরা শ্বশুর শাশুড়ির উপর অত অত্যাচার করছে দেখেও ছেলে নীরব দর্শক, আর যে সমাজে আধুনিকতার নামে পুত্রবধূরা নাভির নিচে শাড়ি পরে নিজেদের শরীরের 90% পুরুষের লোলুপ দৃষ্টির সামনে তুলে ধরে ব্যভিচারের ফোয়ারা ছড়ায়, সেই সমাজের কথা শুনতে হয় লজ্জা করে। আপনার এই রক্ষণশীলতা দেখে আমারও লজ্জা করছে ধ্রুববাবু। এই বিউটিকে বিয়ে করে আপনি তাকে কি দিয়েছেন? এবারে সকলে চাই সাদা সিঁদুর পরে আলতা পরে ঘরের কোণে ঘোমটা দিয়ে বসে থাকি। আরে নো নো নো, এই জন্য কি ওর বউকে দিয়ে তোর জন্য মডার্ন কস্টিউমটা পাঠিয়ে দিয়েছিলাম। আর অর্ঘ, তোমার ফিজ হিসাবে নাও। হ্যাঁ, তোমার ফিজ হিসাবে এনে নাও আরো 50,000 টাকা। এই নাও, আরো 50,000 টাকা। আরো 50,000 টাকা? 50,000 টাকা না। শুধু 50,000 টাকাই। তোমার চেম্বার করবার হ্যাঁ, তোমার চেম্বার করবার জন্য ওই হাইকোর্ট পাড়ার একটা ঘর। এইভাবে লোক দেখিয়ে অর্ঘকে এইভাবে লোক দেখিয়ে কাজটা কিন্তু আমি ভালো করছি না মিস্টার এ রাজনীতি। ঠিক কে ভুল বিচার করবার আপনি কেউ নন। কে ঠিক আর কে ভুল সেটা বিচার কিন্তু আপনি নন। টাইম হিসাবে টাইম ইজ দ্য বেস্ট জাজ। মিস্টার রাজনীতি, সময় বলে দেবে সময় আসো। কে ঠিক আপনি আপনি না। মিস্টার রাজনীতি, না না এরকম না বিচার আমি না না না, এই অন্যায় অবিচার আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। হিন্দু শাস্ত্র মতে আমি যখন বিউটিকে বিয়ে করেছি তখন বিউটি হবে আমার ভাইয়ের কাছে মায়ের মতো। আমি তো রোজ বৌদিকে সেই একই কথা বলি দাদা। আরে অর্ঘ, বলতো বলতো তুই কি বলিস এইভাবে আমাকে আশা নিরাশার দুলায় দুলিয়ে না রেখে সত্যি করে বলতো তোর বৌদিকে তুই কি চোখে দেখিস? হ্যাঁ বৌদি, হ্যাঁ তুমি আমার মায়ের মতো। হ্যাঁ তোমার দু চোখে আমি খুঁজি আমার মাতৃস্নেহের ছায়া। আর আর মুখে যেন লুকিয়ে আছে মায়ের মমতাময়ী মায়ের আমি মাতৃস্নেহের কাঙাল বন্দি। আমাকে তোমার চরণে রেখে যাও। আমাকে তোমার চরণে একটু তুলে দাও বৌদি। দিলাম ভাই, দিলাম। তুমি তো মায়েরই মতো, তাই না? দাদা Shut up! বন্ধ করো, এই নোংরা নাটক তোমরা বন্ধ করো। হ্যাঁ বাস্তব থেকেই তো নাটকের সৃষ্টি হয় দাদা। আমার এই বৌদি কোনো গুণ আর তাই আমার এই বৌদির কোনো গুণের তুলনা হয় না দাদা। আমার মাতৃসমা বৌদি এই অপার স্নেহ মমতার গান আমি জীবনেও ভুলবো না দাদা, আমি জীবনেও ভুলবো না। পাগল ছেলের কাণ্ড দেখলে দেখলাম না না, শুধু দেখলাম না, কানে শুনলাম। তাহলে এবার আমি কিছু বলি। হ্যাঁ বলো, কি করবে? আচ্ছা আচ্ছা বিউটি, হ্যাঁ তোমার এই মোহময়ী রূপের মাঝে বিউটি একটা মায়ের রূপ দেখলো কেমন করে? আজকাল আজকাল তাহলে মায়েদের রূপ বদলে যাচ্ছে নাকি? এই, জানো অর্ঘ আমাকে ড্রেসটা এনে বললো, বৌদি এই ড্রেসটা তোমাকে পরতে হবে। এই শোনো না, এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে গো? দারুণ দারুণ, একেবারে একেবারে ওই দার কাকের ময়ূর সাজানো। কেন? তোমার তোমার মধ্যে কি লজ্জা বলে কোনো বস্তু নেই? বাঙালি বাড়ির বউ হয়ে এরকম নির্লজ্জ পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার শিক্ষাতে তোমার রুচিতে এতটুকু বাড়ছে না বাজছে না, কারণ আমার শিক্ষাটা তোমার মতো অলচট করে তৈরি হয়নি। আমি আধুনিক, আমি উচ্চ শিক্ষিতা, উচ্চ তাই আমার যা ইচ্ছা আমি তাই করবো। তোমার ওই ব্যক্তিগত কামনার ক্ষুধা মেটাতে আমাদের আমাদের এই বংশের মান সম্মান সবকিছুকে তুমি মাটিতে মিশিয়ে দিতে পারো না। তোমারও মনে রাখা উচিত তুমি তুমি একটা বাঙালি পরিবারের স্ত্রী, আর সবটার চেয়ে বড় পরিচয় তুমি আমার স্ত্রী। এই অশুভ গায়াদের মতো স্ত্রী বলো না তো, এবার থেকে তুমি আমাকে মেসেজ প্লে। আমি আমি ভুলে গেছিলাম দাদা যে আমি শহর থেকে বউ এনেছি। মেসেজকে তুমি ম্যাডাম বলছো?
আচ্ছা এই মিসেসের যে ম্যাডাম শব্দটা আরো বেশি মডার্ন নয় কি? এই কেন তুমি আমার সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারো না বলো তো? একটা দিনও বিয়ের পর থেকে তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলো না। তুমি ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে একটু অনুভব করার চেষ্টা করো, দেখবি আমার হৃদয়ে তোমার জন্য জমিয়ে রেখেছি একরাশ মিষ্টি মধুর ভালোবাসা। ভালোবাসা? তাও আবার তোমার হৃদয়ে? আরে তোমার হৃদয় তো একটা মরুভূমি, সেখানে ভালোবাসা থাকতে পারে না, সেখানে থাকে শুধু ব্যভিচারের বাসা। তুমি একটু অন্ধ। এই জানো অর্ঘ বলছিল প্যারাডাইস হলে দারুণ একটা পুরো ফিল্ম চলছে, চলো না দুজনে শোকে পাশাপাশি বসে একটু দারুণ রোমান্স ফিল করি। তারপরে কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে খোলা আকাশের নিচে পাশাপাশি বসে তারার মাঝে নিয়ে দুজনা ওই আকাশে চাঁদ দেখবো। আর ওই আকাশে যখন একটু করে চাঁদ উঠবে তোমার ওই সমস্ত লজ্জা নষ্ট যাবে। তখন আধারে বুকে হইবে রূপালী চাঁদের জ্যোৎস্নার ছোঁয়া। আর তোমার হৃদয়ে হইবে বিকৃত কামনা। সেই জোয়ারে তোমায় আমার বুকে ঝাঁপিয়ে নিয়ে বলবো, দুজনকে চাই এসো না আজকে আজ মধুর সন্ধ্যায় তুমি আছো আমি আছি দুজনে চাই এসো না আমার সন্ধ্যের ঔষধটা কি বৌমা, এ তুমি কেমন পোশাক করেছো? কেন বাড়ির বউ হয়ে তুমি? বাড়ির বউ বলে কি সবসময় শাড়ি পরে ঘুমটা টেনে ঘরের কোণে বসে থাকতে হবে নাকি? আছে বৌমা আছে, আর সে মানে বোঝার মতো শিক্ষা বোধহয় এখনো তার মানে? অর্জন করতে পারো। আপনার কাছ থেকে অল্প আচার শিক্ষা দীক্ষা নিতে আমি চাই না। চলো তবু আমার সঙ্গে টাইম হয়ে গেছে। কি এই সন্ধ্যাবেলায় তুমি সিনেমা দেখতে যাবে? কেন বাড়ির বউ বলে কি সিনেমা দেখাটাও অন্যায়? না অন্যায় হবে কেন? আসলে বাবা তো তোমাদের ওই নিয়ম সিলেবাসের সম্বন্ধে কিছু জানে না। তবে হ্যাঁ
তোমাদের এই আধুনিক সিনেমার সম্পর্কে বিশেষ করে আমার মতো শহর থেকে আনা বউদের নিয়ে আমি একটা চমৎকার একটা ব্যাখ্যা করেছি। আবার কি শুনি? আরে এই যুগের আদর্শ বধূ তাদেরকে বলে যারা স্বামীকে টপকে টেম্পোরারি স্বামীদের নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায়, আর বিবাহিত হয়েও কুমারী হওয়ার বাসনায় নিজেদের শরীরের চর্বি বাড়াতে চায়। আর যারা সংসার সবকিছুকে ত্যাগ করে নারীর শুধু দেখতে চাই জঘন্য অশ্লীল ইংলিশ তোমার ডায়লগ শুনে হাত তারা দেওয়ার সময় আমার কাছে নেই। আচ্ছা যদি ইচ্ছে হয় আমার সঙ্গে চলো, নইলে নইলে ওর বউকে নিয়ে নিয়ে আমি সিনেমা দেখতে চললাম 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 চললাম। তুই হচ্ছিস শুভ, কোনো প্রতিবাদ না করে। প্রতিবাদের ভাষা আমার প্রবাহ হয়ে গেছে বাবা, আমার প্রবাহ হয়ে গেছে। আপনারা যাকে ফুলের মালা ভেবে আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, কাটার বড় হয়েছে আমার সর্বত্র ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তাই তো আজ আমি তাকে না পারছি ছুঁড়ে ফেলে দিতে, আমার না পারছি আপন করে কাছে ছেড়ে দিতে। এর জন্য আমি তাই করব। আমি তোর জীবনটাকে শেষ করে দিয়েছি। তুই আমাকে অভিশাপ দেব, তুই আমাকে অভিশাপ দেব। বাবা, ও বাবা, বলবেন না, বাবা, বলবেন না। আমার ভালো যাচ্ছিল তাই নজনী ভবিষ্যতে আর কত কি সেই সব ঘটনা ঘটে নাই। ঈশ্বর যেন আমার মৃত্যু দেয়। কথা বলবেন না, কথা বলবেন না। আমি বড় স্বপ্ন দেখতে হবে, আমার ধ্রুবর বিয়ে হবে। এ বাড়িতে লক্ষ্মী প্রতিবার মতো একটা বউ আসবে। সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সোনার সংসার হাসি আনন্দে ভরে উঠবে। রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় মা আমার চালাবে মঙ্গলতি। সারা বাড়ি ভরে উঠবে মধুর শঙ্খ ধ্বনিতে। মা আমার ঠাকুর ঘরে বসে সুর তুলে গাইবে লক্ষ্মীর পাঁচালী। এসো এসো লক্ষ্মী মাতা এসো সংসারে যোগ্য বাঁচাই কে কে আমার মধুর সুরে লক্ষ্মীর পাঁচালী করছে? বকুল দিদিকে বর্তা বাবু, বকুল দিদি, আমাদের বকুল দিদি মিষ্টি সুরে লক্ষ্মীর পাঁচালি করছে। বকুল হ্যাঁ বর্তা বাবু, রোজ সন্ধ্যায় বকুল দিদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে এই সংসারের মঙ্গল কামনা করে। আর ঘর ঠাকুর ঘরে বসি রোজ সন্ধ্যায় মিষ্টি সুরে লক্ষ্মীর পাঁচালি করে। সংসারের মঙ্গল কামনায় আমাদের বৌমার যা করা উচিত সেই কাজটা করছে কিনা একটা কাজের মেয়ে বউ। হ্যাঁ হ্যাঁ বর্তা বাবু, হ্যাঁ হ্যাঁ বকুল
ঘন্টা দিয়ে এই ঠাকুর ঘরে বসে পুজো করে পুজো করে তখন তাকে বৌদি মনে করে ডাকতে আমার ভীষণ ইচ্ছে করে আমায় ক্ষমা করে দেবে বাবু। আমি চাকর মানুষ কি বলতে হয় তো কি বলে ফেলেছি। আমার মনে হয় বকুলির কোনো স্মরণ করে নিয়ে নয় নিশ্চয় কোনো বড় ঘরে মেয়ে। এমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটাকে ওই নিষ্ঠুর স্বামীটা। তুমি চুপ করো। কেন কেন চুপ করবে? আজ আমি বকুলকে জিজ্ঞাসা করবো কোথায় ওর শ্বশুর বাড়ি আর কেন বাবার স্বামী। তিনজন প্রসাদ নিয়ে এসেছি বাবা। পুজোর প্রসাদ? হ্যাঁ বাবা, আজ লক্ষ্মী পুজো, তাই সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় আমি লক্ষ্মী মায়ের পুজো করেছি বাবা। তুমি লক্ষ্মী মায়ের পুজো করেছো? কেন বাবা কেন? চাকরানি বলে আমাকে কি পুজো করতে নেই? কেন কেন তুমি নিজেকে চাকরানি ভাবছো বধূ? আরে তুমি তো এই সংসারের একজন। প্রসাদ নেই বাবা। দাও বৌমা। আমায় দাও বকুলি, আমার প্রসাদ দাও। ওকে প্রসাদ দিলে না বকুল? এই যে দিচ্ছি বাবা, দিচ্ছি বাবা। প্রসাদ না বাবু, না বাবু। আমাকে মা লক্ষ্মী প্রসাদ দাও আমাকে মা লক্ষ্মী প্রসাদ দাও। বাবা লক্ষ্মীর মতো এই সংসারে ও মা লক্ষ্মীর মতো এই সংসারে অপমান করেছে। তুমি লক্ষ্মীর আরাধনা করে তার কিছুটা অন্তত মঙ্গল কামনা করো মা। দাও। আজ তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো বকুল। আশা করি তুমি তার যথাযথ উত্তর দেবে। কি কথা বাবা? কথা বাবা। কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে সে অনেকদিন আগের কথা বাবা। তোমার স্বামীর নাম কি? বাঙালি বাড়ির বউ আমি। আমার কি স্বামীর নাম মুখে আনতে আছে? মা আনতে আছে, মা আনতে আছে। আমার গুণের তুলনা হয় না। তবুও তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে। আমি বলতে পারবো না মা, বলতে পারবো না মা। আমাদের সাথে ওকে কিছুতেই বলতে পারবো না। নিশ্চয় তোমার স্বামী একটা লম্পট, চরিত্রহীন, নইলে এমন সতী সাত্রী স্ত্রীকে ছেড়ে কেউ পালাতে পারে? আর তোমার শ্বশুর শাশুড়ি বোধহয় মানুষ নয়, তারাও একটা দানব। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে বাবা কর্তা বাবু তো ঠিক কথাই বলেছে বড়দাদা বাবু। শুধু কর্তা বাবু কেন, তবে আমিও যদি বকুলির স্বামীকে যদি কোনোদিন খুঁজে পাই তাহলে গলায় গামছা দিয়ে পায়ে ধরে খাওয়া চাই। দোহাই, দোহাই রাবুদা, দোহাই রাবুদা। আমার সামনে সামনে আমার স্বামীকে আমার স্বামীকে কথা বলবে না। স্বামী যে আমার কাছে দেবতা, দেবতা, দেবতা। দেবতা না বকুলি, দেবতা নয়। তোমার স্বামী একটা দানব। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না সেই স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো বকুলি। না থাকাই রাবুদা, 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 রাবুদা। যাও বৌমা, লক্ষ্মী পুজো করে সারাদিন একত্র কিছু খাওয়া হয়। বাবা আপনিও ঘরে আসুন, আমি আপনার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। আমার ছোট, তুমি আর কত কষ্ট করবে অক্লান্ত সেবা যত্ন দিয়ে বাবাকে তুমি বাঁচিয়ে রেখেছো। বেঁচে না খেয়ে ঠিক সময় মতো আমাকে খাইয়েছো। কটা সংসারে কজন বৌমা তার শ্বশুর শাশুড়ির প্রতি এমন কর্তব্য করতে পারে? তুমি বলতে পারো, তুমি বলতে পারো। অথচ আমাদের বৌমা বাবা তাই তো মাঝে মাঝে আমার বলতে ইচ্ছে হয়, তুমি যদি আমার বৌমা হতে। বাবা
আমি তোমার কাছে অনুরোধ করছি বন্ধু, তুমি যেন এই মানুষটাকে কোনোদিন ফেলে চলে যেও না, এই বাড়ি ছেড়ে চলে যেও না বাবু, চলে যেও না। আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করবো মা। দাঁড়াও বাবু। কিছু বলবে? চমৎকার চমৎকার বাবু, চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে দেবতা আসামি সাজিয়ে বিবেকের চাবুক মেরে আমার হৃদয়টাকে কত বিক্ষত করে দিয়ে আর সবার সামনে ভালো মানুষ আসতে বলছো স্বামী তোমার কাছে দেবতা। দেবতা তবে কেন কেন তুমি সবার সামনে আমাকে দাও সাজিয়ে রেখেছো? নয় গো, দানব নয়, নয়, নয়। হৃদয় মন্দিরে আজীবন তোমাকে আমি দেবতা সাজিয়ে রাখবো। কি লাভ কি লাভ বাবু, কি লাভ? পুজোই যদি না দেবে হৃদয়ের আমার দেবতা সাজিয়ে কি লাভ? কি লাভ? আমি যে নিরুপায় গো। নিরুপায়। সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে তাতে হচ্ছে নিরুপায়। কিন্তু কোনদিন যদি অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায় সেই দিন তুমি নিরুপায় হয়ে আমার দেওয়া ওই সিঁদুর স্মৃতিতে নিয়ে বলতে পারবে তো আমার স্বামী জীবিত। বেশ 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 তবে নয় সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করো। যেদিন যেদিন আমার জীবন যন্ত্রণা থেকে একেবারে মুক্তি পাবো সেই দিন সত্য হবে। দামোদর সেই নির্মম যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, স্ত্রীর ব্যথা বোঝে না, সেই স্বামী কাঁদছে মরণ। আমি আমার জীবন থেকে তোমাকে আমি কখনোই হারাতে দেবো না। আমি আজ আমি স্বীকার করছি, তুমি আমার নির্ভর, তুমি আমার পরকাল। আর আমি তোমার সারাটা জীবনের সুখ দুঃখের সঙ্গী। আমি তোমার প্রিয় তোমার স্ত্রী। তুমি আছো সারাক্ষী ভুবনে আমার। তুমি নাই কিছু নাই ব্যথাই মহা। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে।
বাবুদের কামড়ার বাজারে মুঠো মুঠো এই যৌবন বিক্রি করাই আমার একমাত্র ডিউটি। এ হচ্ছে stop your laughing. Otherwise I will shoot you. কেন লড়াই? তুমি এত রেগে গেছিলে না? Hey, beauty. না, বিউটি নয় গো, বিউটি নয়। আমি তো তোমার ছোপা। My darling. কি nice লাগছে তোমার। আর যেন মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে অযোধ্যা ইলোরা কোহানের একটা জীবন্ত মডেল। অযোধ্যা ইলোরা নয় বস। এই যৌবনের মডেল হয়ে আমি তোমাকে ঠিক এমনি ভাবে জড়িয়ে ধরে বলবো, পিয়া তো पिया तू सोना बैठे आके भूल जा तड़के छोड़ा আরে বিউটি তো আমার জীবনের একমাত্র কাহিনী। বিউটি যদি আপনার মনে কামনা বাসনা হয়ে থাকে তাহলে আমাকে আপনি ফেলে গেছেন। Yes. তোমার তোমাকে বসে তারপর তারপরে যখন বাংলা তোমার নকল ছেলে এই কাজটা তুমি করতে বললে তোমাকে আর যদি না পারি তাহলে বুঝবো চম্পাকলির রূপে যৌবন আর যৌবনের জৌলুস আর ওই পুরুষের মন জয় করার মতো কোনো ক্ষমতা আছে বিদ্যালয়ে আছে। আর সেই আপনি তোমার মতো পুরুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে পারি। তাই তোমাদের মতো ওইসব বাবুদের আমার মতো মেয়েকে যৌবনের
শরীরে ভরে দিও না। আর আমি কখনো কখনো পালিয়ে যাবো না। আমি শুয়ে পড়ছি, আমি শুয়ে পড়ছি। আরে ঘুমাবি কি রে বাবা? ওই বসের হুকুমে তোর আমি ঘুম কেড়ে নেব। আর এই বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে তোকে আমি কি করছেন বাচ্চা? এই বসের হুকুম মতো কাজ না করলে বসে আমাকে তোমার কোনো ভয় নেই রঞ্জন, এখন থেকে সমস্ত দায়িত্ব আমার। কিন্তু লেখা কোনো কিছু নয় রঞ্জন, যে কাজ এতদিন তোমরা ওকে চাপড় দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে করতে পারবে, সেই কাজটা আমি খুব তাড়াতাড়ি হাসিল করবো। আমি আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে হ্যাঁ, ভালোবাসা দিয়ে। এই পাষাণপুরীতে থেকে থেকে তোমার হৃদয়টাও পাষাণ হয়ে গেছে রমজান। তাই তোমার মনের মধ্যে দুঃখ, বেদনা, মায়া, মমতা বলে কিচ্ছু নেই। এর জন্য আল্লাহকে জানাই আমার লাখো লাখো সেলাম বেনসা। ওই আল্লাহকে হয় আমার দিলটা যদি পাথর না ধরতো, আর তাহলে আমি অন্যের দিলে ওই চাবুক মারতাম কি করে? ওই অন্যের হাসি কান্দ কেড়ে নিয়ে এই বকশিসের টাকা দিয়ে আমার এই পাথর দিলটাকে খুশি করবো কেমন করে বেনসা? খুশি করবো কেমন করে? এই রমজানের জন্য যখন কোন আদমি দুজনে পানি ঝরে, তখন খুশি আনন্দ আমার দুজন চমচা থাকে। যখন কোন আদমি এই রমজানের হাতে চাকু খেয়ে চটপট করতে থাকে, তখন এই রমজানের পাথর দিনটা দিল খুলে অন্য হাসি হাসি বেনসা, দিল খুলে অন্য হাসি হাসি বেনসা। রমজানটা মানুষ থেকে একেবারে অমানুষ হয়ে গেছে। তাই তার জীবনে শুধু মায়া, মমতা বলে কিচ্ছু নেই। ভালোবাসা, স্নেহ, মমতা, আজ আমার জীবনে মায়াময় মরীচিকা দূর থেকে শুধু হাতছানি দিয়ে ডাকে, কিন্তু কিন্তু কাছে গেলে কোথায় যেন হারিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসা দেবো, আর আমার সব অপরন্ত যৌবন জীবন সবকিছু তোমার আমি বেরিয়ে দেবো। তুমি আমার এই মুখের দিকে তাকিয়ে দেখো, কত মধুর যৌবন আছে তোমার জন্য। তোমার মুখে তো দেখতে পাচ্ছি জমার বাঁধা চাপা কান্না। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো। তোমার মুখে তো দেখছি আমার বোন ময়নার বেদনার চোখে, আর তোমার দু চোখে যে আমার ময়নার সেই করুণ দৃষ্টি। বন্ধ করো তোমার এই পাগলামো, পাগলামো, অতটা নামা বলে দিও না, দিও না। চরিত্রটাকে কিছুতেই থাকতে পারবে না। থাকতে এসো, এসো আমার সঙ্গে। আমি তোমাকে আমার জীবনে যৌবন দিয়ে, তোমাকে ভালোবাসা দিয়ে, এসো, এসো, এসো। ঠিক এমনি করে আমার বোন ময়না আমার মুখে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা তুই ছাড়া যে আমার কেউ নেই রে, তুই তুই চিরদিন আমার এমনি করে ভালোবাসবি তো। আর তখন তাকে আমি এমনি করে বুকে জড়িয়ে ধরে বলতাম, আমি বর্তমানে পারবি তোকে আমি সারা জীবন ঠিক এমনি করে ভালোবাসবো। আমার বুকের মাঝে এমনি করে আঁকড়ে রাখবো। কিন্তু পারিনি, আমার মনটাকে আমি আগলে রাখতে পারিনি। ওরা যাবার পর থেকে আমার মনটাকে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে। ওনাকে বলো, তুমি কি আমার মহিলার মতো আমার কপালে ওটা দিয়ে বলতে পারবে না? আয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনার পড়ল কাটা কাটা কাটা।
দাদার কাছে চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। আরে বাবা, আজ বড় আমাদের আনন্দের দিন। তুই তোর দাদা পেয়েছি, আর আমি পেয়েছি আমার বউ ময়নাকে। ময়না, আরে বোন, আমার বোন ময়নাকে ওই শয়তান কৌশিকধারী আমার কাছ থেকে দূরে ছিনে নিয়ে গেছে আমার সম্পত্তি গ্রাস করার জন্য। ওরা আমাকে দিন রাত আমায় পাগল বানিয়ে রাখতে চায়। কিন্তু জল দ্বারা আমাকে খেতে দেয় না। না না না, আর তোমার কোনো কিছু হবে না দাদা। ওরা যেমন বলছে সেরকম তুমি কাজ করো। যত ভয় দেখালেও ওই কাগজে কোনো সই করবে না দাদা, করবে না দাদা, করবে না দাদা। ওই শয়তান জাল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়। কিন্তু মরে গেলেও ওই দলিল আমি সই করবো না। তাহলে তোমার জন্য প্রস্তুত থাকলাম না। কি হলো চম্পাকলি? কি হলো চম্পা? তুমি কি তোমার যৌবনে জাল ফেলে তুমি কি তোমার যৌবনে জাল ফেলে পাগলা হৃদয় ছিল? এই পাগলার হৃদয় তুমি স্বীকার করতে তবে পারো? তোমাকে এই ভাবতে হবে যে তবে কি আমাকে এই ভাবতে হবে? চম্পাকলি একটা পাগলা ছিল। চম্পা বলে একটা হ্যাঁ গো, কিন্তু হারের মধ্যে অনেক আনন্দ পাওয়া হ্যাঁ বাস, কারণ হারার মধ্যে যে এত আনন্দ আছে তা আমি প্রথম আজ বুঝতে পারলাম। Sorry, sir. I'm sorry, sir. I am very sorry. এই নিন। ওই কখন? এভাবেই হোক তোর নামে সমস্ত সম্পত্তি কিন্তু আমি ছিনিয়ে দেবো। আমি তো শেষবারে তাই আজ তোকে আমি শেষবারের মতো বলছি, এই দলিল ছিল। এই দলিলে তুই সই করে দে। আমি আগেও বলেছি আমি আগেও বলেছি আর আজও বলছি, ওই দলিলে আমি সই করবো না। এই পাগলাটাকে এখনই কদমে পৌঁছে দে। ওর জ্ঞান ফিরলে ওর জ্ঞান ফিরলে আমাকে সংবাদ দিবি। আজ ওর সঙ্গে আজ আমি শেষ কথা বলবো। ওকে বস, আপনি কিছু চিন্তা করবেন না। কতগুলো অবাস্তব সমাজ ওই চম্পা সম্পর্কে রস করতে এসে নিজেই রস করে। এত বেশি ব্যবসা করে তবে কি বিশেষ তোদের ভেজাল আছে? কৌশিক, ঈশ্বর মানুষের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে বিশ্বের মধ্যে থাকবে না কেন? আমি তো তোমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। তুমি হঠাৎ ওই মেয়েকে ঢুকুবো গাড়িকে আমি কাছে শিক্ষা দিতে চাই কৌশিক। আমার সঙ্গে ও আমার সঙ্গে ওই বাড়ির চাকরানি বকুলের সঙ্গে ওর কোনো গোপন সম্পর্ক আছে। হ্যাঁ, তুমি কি বলতে চাও? তুমি কি জানো যে তুমি কি জানো? আমার মনে খুব চাওয়া বলবো। তুমি তো জানো আমার মনে চাপ। এই কৌশিক রায় তার জীবন পর্যন্ত জানি কৌশিক জানি। এই জন্মন্ত জীবনের প্রথম জীবনে যৌবন আগুনে আমি ঝাঁপিয়েছিলাম। কিন্তু যেদিন তুমি জানতে পারলে যে এই লাইন ফ্যামিলি বিশাল বৈভবের মালিক এই কৌশিক লাইন সাবর অস্তাবর সমস্ত সম্পত্তির মালিক আমার ভাই কঙ্কন, সেদিন আমার ভালোবাসাকে তুচ্ছ করে ওই জয় ছেলে ধ্রুবকে তুমি No, not that. তুমি আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছো। তোমার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই বলে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে করিনি। কারণ আমি অস্বীকার করেছি কেন তুমি সম্পর্ক চেক করে তোমার চরিত্রহীনতার জন্য। এবার তোমার মতো বউ যদি ওই চাকারি বকুলের সঙ্গে নিয়মিত ব্যবচার চালিয়ে যায়, হয়তো নেই, তুমি আমাকে কি করতে বলছো? ওই চাকরানিকে মানে ওই গাঙ্গুলির বাড়ি থেকে চাকরানিকে তোমাকে কিডন্যাপ করে তুলে আনতে হবে কৌশিক। বিনিময়ে আমি কি করবো? পাবে তোমার স্বপ্ন
তোমার কথা রেখে আমি তোমার কাছে ধরা দেবো। ডু আই আন্ডারস্ট্যান্ড? রেহাই, রেহাই। ওই যৌবন জ্বালা থেকে আমিও তো রেহাই জানো। আমিও তো ওই বিউটিকে একটা সুখের স্বপ্ন দেখেছিলাম। এখন ওই কাকুকে বাড়ি থেকে বিউটিকে টেনে আনলো। না দেওয়ালের দেওয়ালের কাজ। কাজেই শুধুমাত্র মুখে কথা। কাজে কাজ করে প্রমাণ করে দেবে এই তুলসী গায়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। এই সন্ধ্যাবেলা একা বাগানে বসে তুমি কি করছো ভাই? আমি কি? তোমার তোমার চোখে জল, তুমি কাঁদছো? আমার জীবনের সমস্ত ভাষা ফুরিয়ে গেছে, তাই তো স্বপ্নে রয়ে আমি একটা একটা করে চোখের জল দিয়ে মুছে ফেলেছি। নক্ষত্র, আর কন্যার রং দিয়ে নতুন করে এঁকেছি অসুখ বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? হারাবে তো দিদি, হারাবে তো। আমি যে অর্থহীন অসহায় আর বেকার যুবক। আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করা যায় কিন্তু প্রকৃত ভালোবাসা চাই না দিদি, প্রকৃত ভালোবাসা চাই না। নক্ষত্র, আমি তো নাটক করছি না, আমি তো বাস্তবকে বিশ্বাস করি। ভালোবাসার পথ দেখেছিলাম, স্বপ্নে রামধনু রং দিয়ে সাজিয়েছিলাম আমার সুন্দর হৃদয়। কিন্তু দুর্ভাগ্যের কাল বৈশাখী ঝড় আমার ভালোবাসার ঘরকে ভেঙে চুরমার করে দিয়েছে। শান্ত হও ভাই। আমি জানি ব্যর্থ ভালোবাসা বড়ই বেদনাদায়ক, তবু বাস্তবকে যে মেনে নিতেই হবে ভাই। আমি পারছি না দিদি, আমি নির্মম বাস্তবকে আমি কিছুতে মেনে নিতে পারছি না। এবার আমি বোধহয় উন্মাদ হয়ে যাবো, আমি বোধহয় উন্মাদ হয়ে যাবো। শান্ত হও, মনকে একটু শক্ত রাখার চেষ্টা করো। আমি বলছি যেতে একদিন সব ঠিক হয়ে যাবে। চমৎকার! বেবি, কি বিউটিফুল সিচুয়েশন। মনে হচ্ছে যেন আমরা সিনেমা দেখছি। ঠিক বলেছো বৌদি, তবে কিন্তু এটা তোমার আধুনিক ইচ্ছা নয়। তবে কি কোনো ধর্মমূলক ভালোবাসার কাহিনী? এই শয়তানি, এই সন্ধ্যাবেলায় নক্ষত্র তুমি এই বাগানে কি করছিস? তোর স্বামী নেই বলে যাকে কাছে পাবি তাকে দিয়ে তোর দেহে খিদা মিটাবি? চুপ করো বৌদি, তুমি চুপ করো। তোমার এই নোংরা তিরস্কার আমার মধুর সম্পর্কে নষ্ট করে দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ, মধুর সম্পর্ক।
সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়। যে সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করে তার কখনো এঁকে দেয় ভাতৃ দ্বিতীয় রক্ষা দিল। ওর সঙ্গে কিন্তু আমার সেই সম্পর্ক প্রতি থাক ভাই থাক। অন্ধকে চাঁদ দেখিয়ে কোনো লাভ নেই ভাই। আর কেউ না জানলেও ঈশ্বর তো জানে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কতখানি মধুর। যতই ওরা আমাদের সম্পর্ককে কলঙ্কিত করার চেষ্টা করুক না কেন, কখনোই আমার সফল হতে পারবে না ভাই। কখনোই সফল হতে পারবে না। কখনো না, কখনো না। যতই দিদি বলে সাজে সাজার চেষ্টা করো, আমার চোখকে তুমি কিন্তু কখনো ফাঁকি দিতে পারবে না নক্ষত্র। কি বললে? তুমি অন্ধ নক্ষত্র, তাই দেখতে পাও না কোন হৃদয়ে কতটুকু মধু জমে আছে। বৌদি এসো নক্ষত্র, ও সামান্য চাকরানির কাছে তুমি কি পাবে? বরং আমার কাছে এসো, আমি তোমাকে উপরন্ত মধুর সন্ধান দেবো নক্ষত্র। ছি বৌদি ছি, তুমি আমি তোমার দেহের ক্ষুধা এবার কানাই কানাই ভরিয়ে দেবো। আমার বুকের দিকে তাকিয়ে দেখো কত মধু জমে আছে, আমার দু চোখে দেখো কত নেশা জমে আছে। এসো এসো নক্ষত্র, আমি তোমাকে মধুর সন্ধান দেব। প্লিজ নক্ষত্র, একটিবার, শুধু একটিবার তুমি। ছি বৌদি ছি, এত নীচ তুমি, এত নক্ষত্র তোমার পবিত্রী। ছাড়ো বলছি, ছাড়ো। একটিবার, শুধু একটিবার আমি তোমাকে কাছে পেতে চাই, একটিবার নক্ষত্র। নক্ষত্র তুমি এসেছো, দেখো তুমি এসে না বললে এই নক্ষত্র আমাকে একা বৌদি যে নক্ষত্রকে আমি বুকের মতো স্নেহ করতাম, সেই নক্ষত্র কিনা আমার বুকে আকৃষ্ট হয়ে এই বাগানের মধ্যে চিচি এর কথা লজ্জা এবার বলতে ঘৃণা লাগছে, আমার লজ্জা লাগে। চমৎকার বৌদি, চমৎকার চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী আমি প্রথমে দেখলাম বৌদি। তোমার এই সুনিপুণ অভিনয় কিন্তু একদম সুদক্ষ অভিনেত্রীকে কিন্তু হার মানাবে। কি বলি লম্পট মেজদা, সত্যি আমি যদি লম্পট হতাম তাহলে তাহলে এত সহজে অক্ষত অবস্থায় তুমি বৌদি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। হয়তো এতক্ষণ ওই ঝোপের মাঝে অসহায় বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতো ওই দেহটা। তবে রে জানোয়ার, তবে রে জানোয়ার, এ কি? এভাবে ওকে মারছিস কেন অর্থ? কি করেছে ও? আপনার মেয়ে ছেলেকে জিজ্ঞেস করুন বাবা, কারণ আপনার মেয়ে ছেলে নিজের চোখে সব ঘটনা দেখেছে। কি সেই ঘটনা? তুমি বলো না বলবো, ওই লজ্জার কথা আমি নিজের মুখে বাবাকে কিছুতেই বলতে পারবো না। লজ্জার কথা? হ্যাঁ বাবা, এই নক্ষত্র এই সন্ধ্যাবেলা এই বৌদিকে বাগানের মধ্যে একা পেয়ে বৌদির সম্মানহানি করতে চেয়েছিল। বিশ্বাস করো বাবা, ওই অচরিত্র মেয়েটা কথা আপনি বিশ্বাস করবেন না। আপনি কিন্তু আমাকে ভুল করছেন। আজ যদি আমি বিহিত না হয়, আমি আত্মহত্যা করবো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো বাবা। বৌমা, হতভাগা বংশের কুলাঙ্গার, এত নিষ্ঠুর, এত জঘন্যতার প্রবৃত্তি, মাতৃসভা বৌদিকে তুই কিনা? আপনি বিশ্বাস করুন বাবা, আমি সম্পূর্ণ নির্দোষ। বৌদি আমাকে না চিনলেও আপনি তোমাকে ভালোবেসেছেন। নিজের সম্মানের প্রতি এতটুকু কি বিশ্বাস নেই আপনার? হতভাগা, দূর হয়ে যা আমার সামনে থেকে। দূর হয়ে যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। কখনো তুই এই বাড়িতে আর পা দিবি না। আমি জানবো আমার নক্ষত্র মারা গেছে। অপর কথা নয়,
মা গো, বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি বাবা। আপনাদের এই শান্তির দেবালয়ে আর আমার মতো প্রাণের পদচ্ছিন্ন করবে না বাবা, কোনোদিনও করবে না। যাওয়ার সময় আমি তোমাকে শুধু একটিবার অনুরোধ করে যাচ্ছি, যদি কোনোদিন এই সুন্দর পৃথিবী থেকে এই হারিয়ে যায় নক্ষত্র আর সেই সংবাদ যদি তোমার কানে আসে, তাহলে সেই দিন এই সত্যটুকু তুমি সবার সামনে প্রকাশ করো। সেদিন তোমার দু চোখে যদি দু ফোঁটা অশ্রু ঝরে, তাহলে আমার আত্মাকে চির শান্তি পাবে বৌদি, আমার আত্মা চির শান্তি পাবে। জানলা নক্ষত্র, জানলা, তুই ফিরে আয় নক্ষত্র, তুই ফিরে আয় নক্ষত্র। আমি কি কোনো ভুল করলাম? তবে কি নির্দোষ নক্ষত্রের মাথায় তুলে দিলাম? শান্তির গুরু না বাবা, আপনি ঠিকই করেছেন। হ্যাঁ বাবা, নক্ষত্রকে এই বাড়ি থেকে তাড়িয়ে আপনি সঠিক বিচার করতে। কি করেছি? আমি কি ঠিক করেছি? তোমার পাপে কিন্তু তুমি তোমার কর্তব্যটুকু ঠিক মতো পালন করেছো তো বৌমা। তোমার পাপে যদি নক্ষত্র হারিয়ে যায়, তোমার পাপে যদি আমার নক্ষত্র হারিয়ে যায়, আমরা হয়তো 2-4 দিনের মতো কাঁদবো, কিন্তু তোমাকে চিরদিনের মতো কাঁদতে হবে। কিন্তু তোমাকে চিরদিনের মতো কাঁদতে হবে বৌমা, চিরদিনের মতো কাঁদতে হবে। অনেককে ফাঁকি দিলে তুমি ঈশ্বরকে কখনো ফাঁকি দিতে পারবে না বৌমা, কখনো ফাঁকি দিতে পারবে না। বাবা বুঝি আমাকে সন্দেহ করে গেল। ওসব ছোটখাটো ব্যাপারে বৈঠক করো না বৌদি। তোমার জন্য আজ আমি জীবনে প্রতিষ্ঠা পেয়েছি, আর তাই আমার কাছে দাদা বা ভাই নাই, আমার কাছে সবচেয়ে তুমি বৌদি। তুমি এই পৃথিবীতে সবচেয়ে আমার আপনজন। বোকা গো, তুমি একেবারে বোকা। তাই তো বুঝতে পারোনি ওই প্রতিষ্ঠার লোক থেকে কোষ নাই, চাই 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 এই বিউটি কুইনকে। বেশ চম্পাকুলের মনের প্রাণে যেন তুফানের আগুন বইছে, ফুটে ফোয়ারা ছুটছে এই চম্পাকুলের মনের প্রাণে। তার সে শহরের সেরা সুন্দরী ওই চাপার ভেতরে মৃতদেহের উপরে সেই যৌবন বিক্রি করে টাকা দিয়ে দুহাত ভরে টাকা উড়াচ্ছে আর খুশির বসে হাসছে। পার্বতী, পার্বতী, কোথায় তোমার বিরহে হতভাগা দেবতা? কে তুমি? আমি হচ্ছি রূপসিয়া আনারকলি, মহাপ্রজন্ম সাথী সাজা সেজে আমি অভাগা লাইলা দিল ভটকাই, ওটা প্যারা ঘোড়া ভিখারি মজনু, আমি পার্বতীর হতভাগ্য প্রেমিক দেবতা। তুমি সেই কুমার হরিপদ না? না,
আমি আমার প্রেম চাহিয়ে জগতে অমর হয়ে থাকবে, যে জগতের মাঝে যেখানে থাকবে লুটি নাও কি যুগের দেবতা আর চাপা। কিন্তু দেবদাসের স্বপ্ন তো সার্থক হয়নি বন্ধু। মৃত্যু দিয়ে শেষ হয়েছিল দেবদাসের ব্যর্থতে। তোমার আমার ভালোবাসা সেই কাহিনী আমরা পাল্টে দেব। আমার প্রেমের যুবককে সারা জীবন করে তোমায় আমি ছেটে রাখলাম। তাই নাকি? এসো চাপা, তুমি পার্বতী হয়ে আমার চরণে পড়ে এসো। সেই যুগে তার পার্বতী যুগে বিহনে মারা গেছে, কিন্তু এই যুগের দেবদাসকে তুমি অকাল মৃত্যুর মুখে ঠেলে দিও না পার্বতী। কেঁদো না রানী, কেঁদো না। যথাসময়ে তুমি তোমার পার্বতী দেখতে পাবে। আমার পুরো সজ্জায় পড়ছে না না, তোমার মৃত্যু সজ্জায়। আমার পুরো সজ্জায় তোমার মনে আনন্দে পার্বতী ঠিক আসবে। যেও যেও না সুন্দরী গো, দয় তোমার আমায় ছেড়ে চলে যেও না। যেও না সুন্দরী গো, আমায় ছেড়ে যেও না। এই রাশে, এই ভদ্রমহিলাকে একাকে তুই অসভ্যতা শুরু করেছিস। ভালো চাষ যা, ভাগ, ভাগ এখান থেকে। না, আমার পার্বতীকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাবো না। তবে রে জানোয়ার, আর যদি কখনো তুই এই ভদ্র মহিলার পেছনে রাখিস, তাহলে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। যা, ভাগ, ভাগ এখান থেকে। যাচ্ছি পার্বতী, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে ব্যর্থ প্রেমিক দেবদাসের একটি কথা শুনি, তুমি শুনে রেখো পার্বতী। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। তোমার ঘরে জলে প্রদীপ আধারে জেলে মরি। কেন শুনি আমার জীবনের চরম সত্য কম্পনকে ভাই বলে রেখেছে। মন চেয়েছে তাই রেখেছি। মন, তোমার মন কি চাই না আমার বাড়ি? বাড়ি? হ্যাঁ, বাড়ি। তোমার বাবাকে দেখতে চাই। বয়স! আমার অনেক ইচ্ছে করে। আর ইচ্ছে করে বলেন তো, আমি বন্ধুর বিশ্বাস সবসময় নিজেকে বদল করে রাখি। খারাপ, ভালো তোমাকে আমি আশা রাখি। টাকা পেলে নিশ্চয়ই কিন্তু বস, আমার বাবা যখন আমাকে জিজ্ঞাসা করবে যে এক মাস কাছে এত টাকা কোথায় পেলি, তখন আমার